নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি একটু বলে দিই আরেকবার। আপনাকে পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। এর আগে জিনাতের সময় পেয়েছিলাম, অসাধারণ রোমহর্ষক আমরা কাহিনী শুনেছিলাম আপনার মুখ থেকে, একদম সরাসরি অভিজ্ঞতা, যাকে বলে লাইভ প্রোগ্রামের মতো অনেকটা। তো আজকেও আমরা আপনাকে পেয়েছি এই সময়ে। আমাদের অনুপ ঘোষ মশাই যেটা বলেছেন বারবার, যে বর্ষা শুরু হয়ে গেছে বেশ ভালো মতোই, এমন দিনে আমাদের কিন্তু প্রত্যেকের ইচ্ছা আছে যে একটা না একটা অন্তত গাছের চারা রোপণ করার মতো। তো সেটা নিয়ে আজকে আমাদের 102তম পর্বের যে বিষয়, আপনার জায়গা নেই বৃক্ষরোপণের জন্য নিজস্ব, কিন্তু আন্তরিক ইচ্ছা আছে প্রত্যেকেরই, কি উপায় সেই সংক্রান্ত নিয়ে আলোচনা করবেন। এবং এই জন্য আমাদের মধ্যে ব্যস্ততম সময় থেকেও উপস্থিত হয়েছেন সম্মানীয় বিভাগীয় বনাধিকারিক শ্রী অঞ্জন গুহ মহাশয়, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো স্যারকে ধন্যবাদ, আমাদের শনিবার চর্চা সকল টিম মেম্বারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্যার, দেখা যাচ্ছে স্যার, প্লিজ স্যার। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আমি শনিবারের চর্চার এই গ্রুপের যত সদস্য আজকে উপস্থিত আছেন, আমি সবাইকে নমস্কার জানিয়ে আগে প্রেজেন্টেশনটা করে তারপরে আমরা আলোচনার মতো কথা বলছি। তাহলে শুরু করি আমি। দেখুন, এবার আপনারা জানেন যে আমরা বন মহোৎসব প্রত্যেক বছর 14ই জুলাই পালন করি। এবার আমরা সেটা পুরুলিয়া জেলাতে 16 তারিখ করবো। আর সেই সুযোগে আমি আপনাদের সবাইকেও আমন্ত্রণ জানালাম পুরুলিয়া জেলার বন মহোৎসবের জন্য। এবার যদি আমরা মূল ব্যাপারে আসি, যে কেন আমরা, আচ্ছা আপনারা সবাই দেখতে শুনতে পাচ্ছেন তো ঠিকভাবে? অসুবিধা হলে আপনি জানাবো সেটা। আচ্ছা, প্লিজ। আচ্ছা, এবারে যেটা আছে, দেখুন যে আমরা প্রথমে যেটা বলতে চেয়েছি যে আমরা মানে এই গাছ তো সবাই লাগাই, এই অল্টারনেট গার্ডেনিং বা আমরা গার্ডেনিং কেন করতে চাইছি বা কিছু একটা। তো দেখুন, আরবানাইজেশন এটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের অনেকের বাড়ি যারা শহরাঞ্চলে আমরা আছি, আমাদের তো জায়গার অভাব, ল্যান্ড স্কেয়ারসিটি সবসময় থাকে। কিন্তু আমাদের সবসময় বড় গাছ ছাড়াও ছোট গাছ লাগিয়েও বা উদ্ভিদ নিয়ে এগোলেও যে সেটাও একটা সেই প্ল্যান্টেশনের মতোই গুরুত্ব থাকে, সেটাই আজকে আমার তুলে ধরার চেষ্টা। এর মধ্যে যেটা আরেকটা আছে যে আমাদের অনেক ইনোভেটিভ আইডিয়া দেখবেন অনেক জায়গাতে অনেকে তৈরি করেছেন, কিভাবে বাড়িতে ঘরে কিভাবে গাছ লাগানো যায় যদি এমনি জায়গা নেই তা সত্ত্বেও। আরেকটা হচ্ছে যে দেখুন এনকারেজমেন্ট, মানে আমরা সবসময় বলি যে যা হোক অন্তত অফিসের টেবিলে যদি একটা ছোট গাছের কিছু রাখাও যায় বা ছোট মেমেন্টো টাইপের করেও আমরা অনেক সময় রাখি, সেটাও কিন্তু আমাদের এই সবুজ আয়নের একটা অন্যতম প্রয়াস হিসেবে সেটা কাজে লাগে। এরপর যেটা বলা সেটা হচ্ছে যে মূলত এই গার্ডেনিং গুলোতে আমরা কন্টেনার ইউজ করি বা পট ইউজ করি, কারণ বুঝতেই পারছেন মাটি তো পাই না, তাই আমরা সেই সার্ফেসটাকে তৈরি করে দিই। এবার এই কন্টেনার গুলোর মধ্যে দেখবেন আমরা অনেক জায়গাতে দৃষ্টিনন্দন কিছু টেরাকোটার পট, কিছু মানে প্লাস্টিক, যদিও আমরা বলবো যে ইউজ করবেন না, তবুও কিছু আনঅ্যাভয়েডেবলি কিছু প্লাস্টিক চলেই আসে। কিছু হ্যাঙ্গিং বাস্কেটস থাকে, গাছে উইন্ডো বক্সেস কিছু থাকে, এ ধরনের অনেক কিছু থাকে। এবং এই যে মানে প্ল্যান্ট বা গাছ বলতে এখানে কিন্তু আক্ষরিক অর্থে গাছ নয়, এরা বিভিন্ন লতা পাতা, ফুল, গুল্ম, সবজি, এগুলোও কিন্তু মানে গাছের মতোই তাদের গুরুত্ব আছে বা সেটা তারা ক্যারি করে। যদি আমরা বলি যে এগুলো করে আমরা কি পাই বা কি হয়, একটা তো হচ্ছে যে এই শহরাঞ্চলটাকে অনেকটা সবুজ করে তোলা, আমাদের যতটা স্পেস এফিসিয়েন্টলি ইউজ করি। দ্বিতীয় হচ্ছে যে ধরুন আপনি কোথাও মানে আপনার বাসস্থান পরিবর্তন করে কোথাও গেলেন, আমরা যেমন সরকারি চাকরি করি আমাদের ট্রান্সফার হয়ে যেতে হয়, আমরা কিন্তু সাথে এগুলো নিয়েও যেতে পারছি। এরপর যেটা আছে যে এই সমস্ত গাছগুলো খুব বেশি, মানে যেহেতু আমরা খুব যত্নের সাথে নিজেদের কাছে, মানে আমাদের পোষ্য জীবজন্তুর মতোই এদেরকে আমাদের কাছে রাখি, ফলে এদের রোগ জ্বালা হলেও আমরা সেটাকে খুব সহজেই সেটা ব্যবস্থা করতে পারি। এর অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি, যে কাছাকাছি যেখানে যেরকম ভাবে করা সম্ভব, বা কেউ বাড়ি এলে সে দেখতে পাচ্ছে জঙ্গলে না গিয়েও যথারীতি এর ভার্সিটিলিটি, অ্যাস্থেটিক অ্যাপিল, আপনার বাড়ির বারান্দাটা খুব সুন্দরভাবে সাজানো, আপনি সেখানে একটু বসলেন, এটাও একটা অনেক বড় পাওনা আমাদের কাছে থাকে। এরপরে যেটা আমরা যাই যে কি কি ধরনের উদ্ভিদ আমরা এখানে মানে ব্যবহার করতে পারি। মূলত আপনারা জানেন যে মূলত স্লাইডে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার যেটা বলা সেটা হচ্ছে যে সবসময় বড় একটা শাল, সেগুন, আম, জাম এটাই উদ্ভিদ নয়, আরো অনেক ছোট জিনিসও আমাদের উদ্ভিদ, শাকসবজিও আমাদের উদ্ভিদ, তারাও আমাদেরকে অক্সিজেন দেয়, তারাও আমাদের পাশে থাকে সবসময় আর কি। এরপরে একটা জাস্ট মানে কিছু পিক্টোরিয়াল আইডিয়া আপনাদের, যে কিভাবে আমরা এই জিনিসগুলো এটা করে থাকি অনেক সময়। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে কিছুই না, বিভিন্ন কাঠের স্ট্রাকচারের মধ্যে যদি আমরা একটু মাটি দিয়ে মানে সার্ফেস এরিয়াটা বাড়িয়ে দেখুন ছোটখাটো বিভিন্ন ফুল, বিভিন্ন ডেকোরেটিভ সবজি আমরা এখানে এগুলো ইউজ করেছি। এটা তো সামান্য মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সবজির মতো জিনিসগুলো, কিন্তু সেটাকেও যদি আমরা একটু মানে ঠিকভাবে ঘরের কোনায় বা ছাদে বা কোথাও একটু সাজিয়ে রাখি, তাহলে হয়তো তারও মানে দৃষ্টিনন্দন দিকটা আরো বেড়ে যায়, সবাই খুব অবাক হয় সেইভাবে আর কি। মূলত দেখবেন যে এর মধ্যে কিন্তু ওই ছোটখাটো বিভিন্ন পাম, বিভিন্ন ক্যাকটাস, বিভিন্ন বনসাই, এগুলো অনেকেই এগুলো ইউজ করেন। এবং আজকাল অনেকেই নিজের বাড়ির বারান্দা বা ছাদ বা ঘরের মধ্যেও কোনো একটা কর্নার এরকম সুন্দর করে তৈরি করে রেখেছেন বা তৈরি করে রাখেন। এরপর যেটা আসি সেটা হচ্ছে যে ভার্টিক্যাল গার্ডেনিং। ভার্টিক্যাল গার্ডেনিং মানে আমি আপনাদের এরপরে ছবিতে দেখাবো যে আবার সেই স্পেসটাকে যতটা সম্ভব আমরা বাড়াতে পারি। মাটিতে যদি আমরা জায়গা না পাচ্ছি, তো আমরা শূন্যেই আস্তে আস্তে কি করে ভার্টিক্যালি জিনিসটা বাড়ানো যায় সেটা একটা চেষ্টা করা। এর পারপাস তো আর বলার অপেক্ষা রাখে না। তো মেথোডোলজির মধ্যে আমরা ছোট ছোট মানে
টেরেসের মতো বিভিন্ন ছোট ছোট কুঠরির মতো ব্যবহার করে তার মধ্যে অনেক সময় ছোট গাছপালাগুলোকে রেখেছি। সেটা আমরা দেখবো এরপরে। আর সব থেকে যেটা আছে যে বেনিফিট গুলো একই রকম, কিছুটা সেই স্পেস, আপনার ডিজিজ কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল করতেও খুব সুবিধা হয়। অ্যাস্থেটিক অ্যাপিল তো সবসময়ই আছে। আপনারা অনেক জায়গাতেই জানেন যে ভার্টিক্যাল ওয়াল আমরা তৈরি করেছি, বা ভার্টিক্যাল গার্ডেন যেটাকে আমরা বলি টেকনিক্যালি, সেগুলো আমরা বানিয়েছি। এর কিছু টেকনিক্যাল টাইপস আছে, জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য, যে কিছু লিভিং ওয়ালস বা গ্রিন ওয়ালস বলি, গ্রিন ফ্যাসেটস আছে। টাওয়ার গার্ডেন তো দেখেছেন হয়তো, ইভেন কলকাতা শহরের মতো জায়গাতেও অনেকেই এখন এই ধরনের গার্ডেন ইউজ করেন। হ্যাঙ্গিং গার্ডেন তো বটেই, ট্রেনসেস, আর্চিস, কেজেস তো আছে। কন্টেনার তো আমরা আগে বললাম। আপনারা যে কোনো ভালো 5 স্টার হোটেলে যাবেন তো দেখবেন ওরা ওদের আর্কিটেকচারের সাথে সাথে এই মানে গ্রিনারির ব্যাপারটাও কত সুন্দর ভাবে নিজেদের মধ্যে ম্যাচ করছে। এক্ষেত্রে যদি আমরা সুটেবল স্পিসিস, আবার আপনাদের নলেজ বা ইনফরমেশনের জন্য, মোস্টলি আমরা ফার্ন জাতীয় স্পিসিস ইউজ করি, কারণ এগুলো অনেকটা সবুজ থাকে, এবং আপনারা জানেন যে গাছের জন্য তো রোদ লাগে। তো এই ধরনের কিছু ফার্ন স্পিসিস আছে যারা একটু ময়েস্ট, একটু ডার্ক, একটু অন্ধকারে থাকতে ভালোবাসে। কিছু সাকুলেন্টস থাকে যাদেরকে অন্ধকারে রাখা যায়। কিছু হার্বস তো যারা, এটা আপনারা দেখেছেন যে আগেও আমরা বলছিলাম যে এটা এই ছোট পকেট বা এই ধরনের ছোট পটের মধ্যে যেগুলোকে রাখা যায়, কারণ এখানে তো খুব বড় চারা গাছ রেখে সেটাকে বড় করা সম্ভব হয় না। তাই এই ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল করে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমরা এই জিনিসগুলো করি। কিছু রিপ্রেজেন্টেটিভ ছবি ভার্টিক্যাল গার্ডেনের খুব সুন্দর দেখতে লাগে। এগুলো এগুলো অনেকগুলোই আমাদের খুব কাছের বিভিন্ন শহরের। দেখুন আপনার ব্যালকানিতে যদি এরকম একটা ভার্টিক্যাল ওয়াল আপনারা তৈরি করতে পারেন বা করার আমরা চেষ্টা করি, তো একটা অদ্ভুত অন্যরকম ফিলিং হয়। এই সবগুলোই কিন্তু আমাদের শহরাঞ্চলের বিভিন্ন বাড়ির থেকে, এবং এগুলো করতে যে খুব কষ্ট হয় বা খুব পরিশ্রম সাপেক্ষ তা নয়। তবে হ্যাঁ, ভালোবাসাটা কিন্তু লাগে। মানে দেখুন আমাদের বাড়িতে যে পোষ্য জীবজন্তুরা থাকে, ওরাও আমাদের ভালোবাসাটা যেমন চিনতে পারে, বুঝতে পারে, তেমনি এই ধরনের উদ্ভিদ আমরা যে পরিচর্যা করে বাড়িতে রাখি, ওরাও আমাদের এই ভালোবাসাটা চায়, ওদেরও প্রাণ আছে। এরপরে এটা একটা নতুন কনসেপ্ট, এটা কমিউনিটি অ্যান্ড শেয়ার্ড গার্ডেনিং। এগুলো দেখবেন যে আমরা তো নিজেদেরকে শিক্ষিত, তো দেখবেন আমাদের এই এই যে ধরুন আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসে কলকাতার তথাকথিত শিক্ষিত লোকেরাই কিন্তু বেশি ফেলে যান, কি নোংরা করেন, কি কেউ হয়তো নেশাদ্রব্য, মানে নিষিদ্ধ নেশাদ্রব্য সেবন করে তারা জঙ্গলে গিয়ে জঙ্গলে এর একটা পবিত্রতাটাকে নষ্ট করছেন, এরকম। তো এখানে আমরা দেখি বিভিন্ন গ্রামাঞ্চলের দিকে যারা আছেন তারা কিন্তু একটু কোথাও সুন্দর বাড়ি বা জায়গা পেলে তারা সেখানে একটু ছোট ফুল গাছ করছেন। আপনারা যারা পাহাড়ে, এখন তো বর্ষা, কিছুদিন আগে যখন খুব গরম ছিল, অনেকেই হয়তো দার্জিলিং, সিকিম বেড়াতে যান, অন্যান্য হিল স্টেশনে যান, দেখবেন পাহাড়ের অধিবাসীরাও এরা কিন্তু নিজেদের একটা কমন জায়গাতেও, বা আজকাল এই কনসেপ্টটা উঠে আসছে, সবাই মিলে ওই জায়গাটাকে একটু সুন্দর রাখে, যাতে ওখানে আরো বেশি টুরিস্ট আসেন, কি ওই জায়গাটা ওদের গ্রামের একটা দেখার জায়গার মতো হয়। তাই এই ইস্যুটা আমি একটু রাখলাম আপনাদের সামনে। এটা যেমন আপনারা, এটার উদাহরণ আমি এভাবে বলতে পারি যে আপনারা ধরুন একটা কোনো একটা কমপ্লেক্সের মধ্যে আছেন, আজকাল অনেক জায়গাতেই তো বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানকার যে কমন জায়গাগুলো সবাই মিলে যদি সেসব জায়গায় একটু কমিউনিটি এবং এই ধরনের শেয়ার্ড গার্ডেনিং করা যায়, জিনিসগুলো একটু ভালো হয় সেইভাবে। এই কমিউনিটি গার্ডেনিং এর বেনিফিটস আরেকটা যেটা থাকে, মানে আমি প্রথম দিকে যে পয়েন্ট গুলো লিখেছি, সেটা হচ্ছে একেবারে গ্রামের দিকে সাধারণ মানুষরা যেটা করে, যে ওনাদের একসাথে ছোট জায়গাতে হয়তো অনেকে মিলে একটু সবজি চাষ করলেন, যেটা নিজেরা সবাই মিলে ভাগ করে নিলেন। কিন্তু শহরাঞ্চলে আমাদের হয়তো সেই সবজি চাষটা বা করলেও খারাপ কিছু না, মানে আপনারা যদি আপনাদের হাউজিং এর কমন জায়গাতে কিছু নিজের হাতে সবজি লাগালেন, ঘরে নিয়ে গেলেন না, দেখবেন আমরা খুব আনন্দিত হই যে এটা আমি এইটা লাগিয়েছিলাম, আজকে এই গাছের টমেটো বা এই গাছের লঙ্কা, এই গাছের এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসে খাচ্ছি। এটাও কিন্তু এক ধরনের আমাদের গার্ডেনিং। এবং আমি আবার বলছি যে এটা হয়তো বড় গাছ হিসেবে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা কোনোভাবে অ্যাফরেস্টেশন বা প্ল্যান্টেশনের থেকে কম কিছু নয়, গুরুত্ব কিন্তু একই রকম থাকে। আর অবশ্যই আপনারা জানেনই যে এর এনভায়রনমেন্টাল বেনিফিট, এডুকেশনাল অপরচুনিটিস, এগুলো তো এন্ড ইকোনমিক বেনিফিট যদি আমরা একটু বড় ভাবে করতে পারি, তাহলে এই জিনিসগুলো তো সেখানে চলেই আসে। এরপরে আসি যেটা আপনারা হয়তো অনেকেই করেন বা করেছেন বা ভবিষ্যতে করার প্ল্যান করছেন, রুফটপ গার্ডেনিং। এটা আজকালকার দিনে শহরাঞ্চলের একটা খুব বড় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। থিওরিটিক্যাল কিছু পয়েন্ট, এনভায়রনমেন্ট বেনিফিট, ইকোনমিক বেনিফিট, অনেকেই কিন্তু এইসব জায়গা থেকেও মানে অনেক বিজনেসের দিকেও এবং উপার্জনেরও কিন্তু একটা অন্যতম রাস্তা। এটা শুধু সাজানোর জন্য নয়, আপনাদের এই জায়গা থেকে আমারই পরিচিত অনেকে আছেন যারা হয়তো সেইভাবে বিজনেসম্যান নন, কিন্তু তাদের বাড়ির অনেক গাছ অনেক জায়গায় তারা পাঠাচ্ছেন, শেয়ার করছেন। এই তাদের কাটিং থেকে সিড যে পাঠিয়ে তারা তাদের মতো করে তাদেরও কিছু উপার্জন হচ্ছে। বিশেষ করে আমাদের যারা হাউস ওয়াইফরা আছেন, যারা ঘরে থেকেও কিন্তু তাদের এটা একটা ভালো লাগার জায়গা, সময় কাটানোর জায়গা এবং উপার্জনেরও জায়গা একটা।
কিছু সুটেবল স্পিসিস ঘুরে ফিরে একই ধরনেরই নামগুলো আসে, কারণ আপনারা জানেন যে শহরাঞ্চলে সব জায়গায় যতটা সূর্যের আলো প্রয়োজন একটা গাছের বড় হতে সবসময় সেটা পাওয়া যায় না। তাই যে ধরনের ভেজিটেশন বা যে ধরনের গ্রিন এন্টিটি গুলো অল্প আলোতে বা হালকা সূর্যের আলোতেও বাড়তে পারে, সেই ধরনের জিনিসগুলোই আমরা এখানে আপনাদের কাছে উদাহরণ হিসেবে রেখেছি। কিছু রিপ্রেজেন্টেটিভ ফটো, এগুলো আমাদেরই বিভিন্ন শহরাঞ্চল থেকে নেওয়া। আপনারা জানেন বন দপ্তরের আরবান রিক্রিয়েশন ফরেস্ট্রি একটা উইং আছে কলকাতায়, আমি নিজেও তার ডিএফও ছিলাম। উত্তরবঙ্গে পার্কস এন্ড গার্ডেন্স নর্থ বলে আরেকটা ডিভিশন আছে। এই যে ছবিটা দেখছেন, দেখবেন এরকম আজকাল অনেক হোটেল রেস্টুরেন্টসেও আজকাল রুফটপে এই ধরনের চারপাশে একটা বেশ জঙ্গলের মতো একটা ফিলিং, মানে শহরাঞ্চলে এটুকু আমাদেরকে একটা জঙ্গলের কথা, অরণ্যের কথা মনে করিয়ে দেয়। কিছু সাজেস্টিভ ফটোজ যে আপনারা আপনাদের রুফটপে যদি করেন, এবং এটা কিন্তু শুধু ভারতবর্ষে নয়, ইউরোপিয়ান বা অন্যান্য কান্ট্রিতেও এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে খুবই মানে সমাদৃত হচ্ছে এবং সেভাবে করছে। এটা একটা নতুন জিনিস অ্যাকোয়াপনিক গার্ডেনিং। এটা কিছুই না, জাস্ট অ্যাকোয়ারিয়ামের মানে উদ্ভিজ্জকরণ যাকে বলি আমরা আর কি। মানে কিছু জিনিস তো আপনারা অ্যাকোয়ারিয়ামেও করেছেন, গাছ লাগান, ওখানেও এই জিনিসটা মেনটেন করা হয় অ্যাকোয়াকালচারের সাথে, হাইড্রোপনিক্স যেটাকে বলে। অনেক সময় মাছ দরকারও পড়ে না, এমনিতেও এটা করা যায় কিভাবে সেটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বেসিক্যালি এগুলো এই প্রিন্সিপাল গুলোতে চলে। দিস ওয়েস্ট যে প্রোডাকশন হয় সেটা থেকে পরে ওয়াটার রিসাইক্লিং এফিসিয়েন্সিটা ভালো হয় একটা সিস্টেমে, ব্যাকটেরিয়াল ইউজটা অনেক ভালো হয় এর মধ্যে। থিওরিটিক্যাল পার্ট আমি সেরকম হলে প্রেজেন্টেশন গ্রুপে শেয়ার করে দেবো, আপনাদেরও যদি কোথাও থিওরিটিক্যালি কখনো লাগে আপনারা এটা ইউজ করতে পারবেন। এগুলো আরো কিছু পয়েন্ট, যেমন দেখুন মানে সবদিকে আপনার আবারও যেটা যে এটা একটা আপনার কিন্তু সময় কাটানো, ভালো লাগা এবং উপার্জনের রাস্তা হিসেবে উঠে আসে। ফলে এই জিনিসগুলো আজকাল তৈরি হয়েছে। স্পিসিস এখানে একটু রকম অন্যান্য স্পিসিস আছে এর মধ্যে, মূলত যেগুলো জলজ উদ্ভিদ অ্যাকোয়াটিক এবং যেগুলো অ্যাকোয়ারিয়ামের মাছের সাথে ঠিকভাবে জিনিসগুলো মানে তাদের কম্বিনেশন করে করা যেতে পারে, সেই ধরনের কিছু স্পিসিস। কিছু রিপ্রেজেন্টেটিভ ছবি, অনেকে এগুলো অনেক লার্জ স্কেলে করছেন আজকাল, অনেকে আবার ছোট স্কেলেও করছেন, যেখানে এই ধরনের একটা আরেকটার সাথে কম্বিনেশন করে আমরা চেষ্টা করছি যাতে মানে জাস্ট রিসাইক্লিং যাকে বলা যায় সেটা করা। এই ধরনের দেখুন ওই ওয়েস্ট গুলো নিচে দেখুন অ্যাকোয়ারিয়ামে মাছগুলো রয়েছে, ওপরে আমরা আবার সেইভাবে কিছু উদ্ভিদ ইউজ করছি। এই কম্বিনেশন আপনাদের ভালো লাগবে যদি বাড়িতে করতে পারেন অনেক সময়। এরপরে আসি ফেয়ারি গার্ডেনিং। এটা বেসিক্যালি হবি আমাদের ঘর বাড়ির কর্নারে যেটা বলার আর কি, যে নিজেদের ঘর বাড়িটাকে একটা ছোট অরণ্য মতো করে সাজিয়ে তোলা আর কি। তো আবার থিওরিটিক্যাল পার্ট কিছু, যেগুলো আমরা কোন কোন গাছ ইউজ করতে পারি, কোনগুলো কিভাবে সেখানে রাখা যেতে পারে, কিভাবে আমরা নিজেদের বাড়িঘরটাকে যান্ত্রিকতার মধ্যে দিয়েও যাতে একটু সবুজের ছোঁয়া পেতে পারি, এই ধরনের স্পিসিস আমরা সেখানে মূলত ইউজ করি। একটা সুদিং মানে আই সুদিং বলুন, মেন্টাল রিল্যাক্সেশন বলুন, এই জিনিসগুলো কিন্তু এর মাধ্যমে আমরা তুলে ধরি। এটা একটা সর্ট অফ আপনার ফেয়ারি গার্ডেনের মতো, যেখানে যেটা একটা ইটসেলফ একটা ছোট গ্রাম বা একটা ছোট বাড়ির মতো, একটা বাড়ির পাশে আপনার আরেকটা বাড়ির মতো, একটা বাড়ির মধ্যে আরেকটা বাড়ির মতো, এরকম কিছু জিনিস বাচ্চাদের বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো লাগে। এবং আমরা যেখানে যেখানে আমাদের উইং থেকে মানে আরবান ফরেস্ট্রি এবং পার্কস এন্ড গার্ডেন্স থেকে করেছি, সবাই খুব এগুলো অ্যাপ্রিশিয়েট করেছেন। এবং সময়ের সাথে সাথে টেকনিকও অনেক পাল্টে যাচ্ছে এবং আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিসও উঠে আসছে, যেগুলো হয়তো আগে ছিল না। এবং দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারাও, মানে এটা একটা সেই আমরা যেমন ছোটবেলায় সেই রান্নাবাটি খেলার মতো, মানে এটাও একটা সেরকম প্রকৃতির সাথে খেলার মতো একটা জিনিস, যেটা নিয়ে বাচ্চারা যদি বড় হয় তাহলে অটোমেটিক্যালি তাদের মধ্যে কনজারভেশন এই চিন্তা ভাবনাগুলো ভবিষ্যতে আরো উঠে আসতে পারে। এটা আরেকটা মিনিয়েচার গার্ডেন, একই ধরনের জিনিস, একটু একটু পার্থক্য থাকে, যেগুলো ইনডোর এনভায়রনমেন্টের মধ্যে আমরা করে থাকি। এর কোনোটা ওপেন হয়, কোনোটা ক্লোজড হয়। আমি আপনারা অনেকে হয়তো করেছেন, এগুলো কিছু স্পিসিস যেগুলো আমরা ওখানে ইউজ করি, আপনারা ফটো দেখালে বুঝবেন। এটা এরকম আর কি, যে কিছু ছোটখাটো গার্ডেন যেগুলো ভেতরে করা যায়, কিছু ক্লোজড হয়, আবার কিছু ওপেনও রাখা যায়। খুব অদ্ভুত লাগে, মানে একটা পুরো ইকোসিস্টেম, একটা মানে একটা পুরো মনে করুন একটা ছোট্ট পৃথিবী, একটা ছোট্ট অরণ্য, একটা ছোট্ট জঙ্গল কিভাবে আপনার বাড়ির মধ্যে তৈরি হয়েছে, আপনি তৈরি করে রেখেছেন এই ধরনের জিনিসগুলোর মধ্যে দিয়ে। এগুলো এবং যেটা আরেকটা বললাম, যে এগুলো কিন্তু খুব একটা খরচার ব্যাপার না। আপনারা যদি একটু ভালোভাবে কোনো জায়গা থেকে এগুলো কালেক্ট করেন, খুব সামান্য খরচায় এবং একটা অদ্ভুত সৌন্দর্যতা, বা দিনের শেষে ঘরে ফিরে এসে আপনার মেন্টাল রিল্যাক্সেশনের এত ভালো উপায় মনে হয় একমাত্র এই উদ্ভিদরাই নিতে পারে এখানে আর কি। এরপরে আমার যেটা আরেকটা বলার আপনাদেরকে, সেটা হচ্ছে যে এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে বন মহোৎসবে আমরা কিছু পয়েন্ট এগুলো রেখেছি। যেমন এবার কিন্তু আমরা এই মানে আমাকে যখন শনিবারের চর্চা থেকে বলা হয় এটার জন্য,
আমি আরো খুব ভালো লাগলো, কারণ বছর বন মহোৎসবে কিন্তু আমরা এই টপিক গুলোকেই একটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম গুরুত্ব দিতে বলেছেন। যেমন এবার আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করবো ঠিক করেছি, যে কি তো সবার বাড়িতে তো গাছ লাগানোর জায়গা নেই বা সবাই লাগাতে পারেন না, তাই নিজেদের বাড়িতে আমরা যদি ছোট ছোট টবও পৌঁছে দিতে পারি সেটা একটা বড় জিনিস। কিছু বনসাই ইনডোর প্ল্যান্ট যদি আমরা হাউজিং সোসাইটি গুলোতে আমরা ঠিক করেছি যে যতটা পারি পৌঁছানোর চেষ্টা করব। এবং স্কুল কলেজ হসপিটাল এবং বিভিন্ন সরকারি অফিস যেগুলো আছে তাদের কাছেও আমরা পৌঁছাচ্ছি যে আপনারাও যদি আপনাদের স্কুল কলেজে হসপিটালে অফিসগুলো একটু সুন্দর করে সাজান, ছোট ছোট বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে সমস্ত কিছু করে, সেটাই হয়তো বন দপ্তর হিসেবে আমাদের একটা বড় পাওনা তো বটেই, তার সাথে সাথে এই মানে পৃথিবীটাকে আরেকটু সাজিয়ে তোলার জন্য হয়তো আপনাদের এই ভূমিকাটাও একদিন আমাদের সবার কাছে একটা মানে অত্যন্ত ধন্যবাদের কারণ হয়ে দাঁড়াবে। এটা এবছরের বন মহোৎসবের অন্যতম মূল সুর আমরা সেটা সেই হিসাবে রেখেছি। কিছু ইনডোর প্ল্যান্ট যারা এগুলো নিয়ে চর্চা করেন তাদের তো জানাই আছে, যারা হয়তো এগুলো নিয়ে ভাবছেন কিভাবে কি করবেন তাদের জন্য কিছু ইনডোর প্ল্যান্ট দেখানো যেগুলো আমরা ব্যবহার করি। আপনারা এগুলো দিয়ে ছোট ছোট করে শুরু করতে পারেন, ভালো লাগবে ঘরে, সত্যি ভালো লাগে। এবং আমরা তো আমাদের আজকাল অফিস ঘরগুলোতেও মানে চেম্বারে সব জায়গাতে এগুলো রাখছি, সবাইকে বলছি। এই পার্টিকুলার স্পিসিসটা যেটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আছে, এই স্পাইডার প্ল্যান্টের আপনারা জানেন অনেকেই হয়তো এটা কিন্তু খুব মানে পলিউশন বিরোধীও বটে। এটা অনেকে ঘরে সৌভাগ্যের জন্য রাখেন, অনেকে পলিউশন আটকানোর ব্যাপার, যারা কলকাতাতে আপনারা জানেন যে ধুলো ময়লা তো ঘরে ঢুকতেই থাকে আমাদের দরজা জানলা দিয়ে, তো এটা সেরকম একটা স্পিসিস। এই জিনিসগুলো আপনাকে অনেকটা ফলিয়েজ দেয়, যেমন এই ধরনের যে ভেজিটেশন গুলো আছে যেখানে এরা অনেকটা কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। মানে আপনি যদি খুব টেকনিক্যালি আমরা দেখি তাহলে আমি কার্বন সিঙ্ক টার্মটা হয়তো ইউজ করবো, যেগুলো আমরা এইগুলোর মধ্যে ইউজ করতে পারি। কিছু ভালো বনসাই, এই তো দেখুন মানে দেখলেও মনে হয় মানে মনটা জুড়িয়ে গেল, একটা একটা সৃষ্টি, তাই না? মানে আমরা প্রত্যেকেই একটা সৃষ্টি সুখ পেতে, মানে উল্লাস, যেটা সৃষ্টি সুখের উল্লাস হয়তো এগুলো দিয়ে আমরা করতে পারি বা আমরা সেই অনুভূতিটা ফিরে পেতে পারি। তাই এই ধরনের কিছু জিনিস। আরেকটা হচ্ছে দেখুন, প্লাস্টিক অ্যাভয়েড করা, এর অনেকগুলো কন্টেনারই প্লাস্টিক মেড বা ফাইবার মেড। আমাদের একটা অনুরোধ থাকবে যদি এগুলোর পরিবর্তে আপনারা মাটির হাঁড়ি বা মাটির কোনো কন্টেনার ব্যবহার করতে পারেন, সেগুলো একটু আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর তুলসী বা এই ধরনের গাছগুলো তো আপনারা জানেন, মানে এগুলো ঘরে যেভাবে আমরা রেখেছি সেটা এগুলোর তো একটা মানে সব দিকে মানে এগুলোর একটা সোশ্যাল ইম্পর্টেন্স আছে, কালচারাল ইম্পর্টেন্স আছে। বিভিন্ন পুজো, এই মানে বিভিন্ন আমাদের যে শাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই ধরনের গাছগুলোর উল্লেখ আছে যেগুলো হয়। তো সংক্ষেপে এটাই আপনাদের সামনে আমার তুলে ধরার ইচ্ছে ছিল। আমি একজন ফরেস্ট অফিসার হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিও এখন আমরা পাল্টাচ্ছি, বন জঙ্গল এগুলোর মাঝখান থেকে আপনাদের বাড়িঘর গুলো যাতে একটা ছোট বন জঙ্গলের অনুভূতি নিয়ে আমাদের কাছে আপনারা আসতে পারেন। তাই জন্য আমি এই ছোট প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখলাম। অনেক ধন্যবাদ ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় বনাধিকারী শ্রী অঞ্জন গগৈ আইপিএস মহাশয়কে। এবং আগের প্রোগ্রামের মতোই আজকেও আমাদের মন পড়ে গেল স্যারের কথা শুনে। এবং এটাই যে উপযুক্ত সময়, যে বর্ষা এসে গেছে ভরপুর এবং প্রত্যেকে গাছ লাগানোর জন্য আমরা উৎসুক। এবং সেই সময় যাদের বাড়িতে আমাদের নিজেদের জায়গা নেই, তারাও কিভাবে আমরা কিছুটা হলেও আমরা এই বন মহোৎসবে আমরা যোগদান করতে পারি, বা প্রকৃতির যে উৎসব, প্রকৃতিকে রক্ষা করার যে একটা উৎসব, তাতে আমরা অংশগ্রহণ করতে পারি, সেই সংক্রান্ত আলোচনা বিশদে স্যার বলেন। এবং আমার বলতে পারি আমার নিজের দু একটা যা প্রশ্ন ছিল সেগুলো কিন্তু স্যার অলরেডি বলেই দিয়েছেন। যাই হোক, আমি যাচ্ছি না, আমি আমাদের শ্রোতা বন্ধুদের কাছে যাবো। যাদের যাদের প্রশ্ন আছে তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখে দিন, আর কথা বলার পর মাইক্রোফোনটা কাইন্ডলি মিউট করবেন। শুধু একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই আজকের প্রশ্নোত্তর পর্ব যেটা। তো আমি একটা তথ্য ডেটা দেখছিলাম যে আমাদের গ্লোবালি 50 লাখ ডেইলি ট্রি প্ল্যান্টেশন হয়, 50 lakhs, অলমোস্ট 5 মিলিয়ন ট্রিজ গ্লোবালি ডেইলি। তার মানে আমরা একটুখানি ভাবলেই বুঝতে পারবো যে সারা বিশ্ব জুড়ে কি কর্মকাণ্ড চলছে ফরেস্ট রক্ষার জন্য, বন বিভাগ রক্ষার জন্য, যে বন সম্পদ আমাদের রক্ষার জন্য। কারণ আমরা যখন ছিলাম না তখন কিন্তু গাছপালা, এই বন জঙ্গলই কিন্তু আমাদের মতো প্রাণের সঞ্চার আরো বাড়াতে সাহায্য করেছে। তাদেরকে যদি আমরা আস্তে আস্তে কেটে ধ্বংস করি তাহলে আমরা নিজেদের পায়ে ভুল ছাড়া কিছুই আর বাড়া নয়। তো যাই হোক, তো আমরা সচেতন হচ্ছি, আমাদের পরিবারের চর্চায় একই উদ্দেশ্য, স্যারেদের মাধ্যমে, আমাদের স্পিকার স্যার ম্যাডামদের মাধ্যমে আরেকটু আমাদের যদি সচেতন হতে পারি এবং চারপাশকে সচেতন রাখতে পারি। তো আসুন আমাদের যা যা প্রশ্ন স্যারের কাছে একটু প্রশ্ন করতে পারেন, আর প্লিজ কাইন্ডলি। তাদের যদি প্রশ্ন থাকে সরাসরি স্যারকে জিজ্ঞাসা করতে পারেন। আরেকটা কথা বলি, স্যার যেটা বলছিলেন যে ওই আমাদের যে, হ্যাঁ বলুন সঞ্জয় বলুন প্লিজ। সঞ্জয় বলবেন, কোন প্রশ্ন আছে কিছু আপনার? না, আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার বলছিলেন যে আমাদের বাড়ির যদি কুমড়ো হোক, টমেটো হোক বা লঙ্কা হোক, সেগুলো আমরা যখন আমাদের নিজেদের বাড়ি থেকে আমরা পাই, নিজেদের ছোট খামার বাড়ি যদি থাকে বা নিজেদের রুফটপ গার্ডেনে যদি থাকে, তার একটা টেস্ট আলাদা হয়, যেটা নিজেদের একটা সৃষ্টি সুখের উল্লাসও বলতে পারেন, প্লাস একটা অর্গানিক, পিওর অর্গানিক, যেরকম কোনো রকম কেমিক্যাল ছাড়া এই যে ব্যাপারটা থাকে। তার সাথে সাথে আমি লক্ষ্য করছি ইদানিং যে বর্ষার সময় চারদিকে আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম মাঠঘাটগুলো জলে ভর্তি, উপচে পড়ছে, এবং সেই প্রচন্ড বৃষ্টির জন্য অনেকাংশে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। তো স্যার আপনার কি মনে হয় যে এই সময় যদি আমরা বাড়িতে যদি টবে হোক বা কোনো রকম কন্টেনারে হোক, যেগুলো আমাদের ওয়েস্টেজ মেটেরিয়াল, তাতে যদি আমরা কিছু কিছু সবজি চাষ আমরা করে রাখতে পারি, তাহলে কি যদি সবজির দাম বাড়ে
হঠাৎ করে কোনো কারণে এরকম বৃষ্টির জন্য বাড়ে, তাহলেও কিন্তু আমাদের এই যে রেগুলার যে সাপ্লাই সেটা বন্ধ হবে না। এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা তো পৃথিবীতে আমরা নিজেদেরকে যতই আমরা উন্নত বলে বলি না কেন, প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনো দাঁড়াতে পারি না। এবং সত্যি কথা বলতে এবার এত এক্সেসিভ বৃষ্টি হচ্ছে, মানে আমি আমাদের মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের ডেটা বলছি, পুরুলিয়াতে 107% এক্সট্রা রেনফল, হাইয়েস্ট বাঁকুড়া আছে 128%। এবং আমাদের চাষি ভাইরা কিন্তু আপনি যেটা বললেন একদমই ঠিক, একটু মুশকিলেই পড়েছেন এবার অত্যাধিক জলের জন্য। তো আপনার কথা সূত্র ধরে আমার এটাই বলার যে সত্যি তো দেখুন, আমাদেরকেও তো একটু এগিয়ে আসতে হবে এগুলোর, মানে আমরা আমাদের ছোট বাড়ি ঘরের মধ্যেও আমাদের পুরুলিয়াতেই আমি একটা উদাহরণ দিই যে এখানে যত লোকের সাথে আমি ইন্টারাকশন করেছি, এনাদের হয়তো অতটা জমি নাও থাকতে পারে, কিন্তু বাড়ির পেছনে একটু ছোট করে এনারা কিন্তু সবজি লাগিয়েছেন। হ্যাঁ, সেই সবজিটা এনারা ব্যবহার করেন। এবং পুরুলিয়া যেখানে মাটি ভালো না, যেখানে সবজির দাম কিন্তু একটু এদিক ওদিক হলেই অনেক বেড়ে যায়, মানে বৃষ্টি হোক বা অনেক সময় হয়তো খরা। পুরুলিয়া আমি আমার জেলা হিসেবে এখন যেহেতু এখানে পোস্ট, তো সেরকম ভাবে আমরাও যদি বাড়িতে একটু এই ধরনের করতে পারি, এটা আমি বলবো যে আমরা আমাদের এটা একটা প্ল্যানিং আছে যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যদি আমরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে যদি এই একটু স্বনির্ভরশীলতার দিকে আমরা এই কিচেন গার্ডেন বা হোম গার্ডেন বা এই ধরনের পদ্ধতিগুলোকে নিতে পারি, আপনি যেটা বললেন। থ্যাংক ইউ স্যার। এটা আমি নিজেও চেষ্টা করি নিজের বাড়িতে, তো সেই জন্যই আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরলাম সবার মাধ্যমে, সবার সামনে। তো যাই হোক, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। না হলে স্যারের কাছে আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, যেটা হচ্ছে একটু আগে আপনি ওই স্পাইডার প্ল্যান্ট এই জাতীয় কথাগুলো বলছিলেন, তো এটা এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা আরবান ফরেস্ট বলছেন, আরবান যারা এরিয়াতে বাস করি, বিশেষ করে ফ্ল্যাটে বা হাউসিং কমপ্লেক্সে, তো তাদের বাড়ির মধ্যে আমরা অনেকে এয়ার পিউরিফায়ার কিনি। তো সেখানে মিনিমাম ধরুন 10-15 হাজার কি কোনো সময় 20-30 হাজার টাকাও দাম পড়ে যায়। তো তার জায়গায় যদি আমরা এরকম ছোট 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 বিভিন্ন স্পাইডার প্ল্যান্ট জাতীয় বা বিভিন্ন পেথোস প্ল্যান্ট বললেন, এগুলো যদি আমরা টবে সাজিয়ে রাখতে পারি, তাহলে কতটা সে কি ওটাকে একটা এয়ার পিউরিফায়ার অল্টারনেট হতে পারে? আর আরেকটা প্রশ্ন ছিল এর সাথে, যে আপনি একটু আগে বললেন আপনাদের বন মহোৎসবের যে কর্মযোগ্য, তাতে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টও আপনারা সরবরাহ করছেন। তো যে যে জেলায় আমরা আছি, সেটা পুরুলিয়া হোক, বর্ধমান হোক, বাঁকুড়া হোক, হাওড়া হোক, তো সেখানকার কোন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টে কিভাবে গেলে আমরা যারা নিজেদের ব্যক্তিগতভাবে আমরা বাড়িতে এগুলো রাখতে চাইছি, মানে আমাদের যেটা টপিক ছিল আজকে, যে নিজের প্রচুর মাটির জায়গা না থাকলেও আমরা বাড়িতে কি করে আমরা বন মহোৎসবে আমরা যোগদান করতে পারি বা নিজেদের ভালোর জন্য এটা, তো এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন আরেকটু, বা গাছগুলোর নাম যদি আরেকবার বলে দেন। আমি এটা ঠিকই যে দেখুন, এই স্পাইডার প্ল্যান্ট যেগুলো বললাম যে আমরা যে পিউরিফায়ার কিনি, এসি ধরুন পিউরিফায়ার সবকিছু, আপনারা অনেকেই জানেন যে তার থেকে যে সিএফসিটা বেরোয় সেটা আলটিমেটলি আমাদের পরিবেশেরও ক্ষতি করছে, আমাদেরও খুব একটা লাভ হচ্ছে না। এবং সব মিলিয়ে হয়তো আমরা নিজেদেরই ক্ষতি করছি। এই ধরনের গাছগুলো কিন্তু অসম্ভব রকম এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। স্পাইডার মানে স্পাইডার প্ল্যান্টেরই অনেকগুলো ভ্যারাইটি আছে। ইনফ্যাক্ট মানি প্ল্যান্টেরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু এয়ার পিউরিফায়ার হিসেবে ব্যবহার করে। আমি আরেকটা যেটা বলবো, যেটা আমরা আমরা একটু বলতে চাইলাম আমি, যে ওই একটা ইকোসিস্টেমের মতো যেগুলো আপনার আমরা অ্যাকোয়াপনিক্স বা এগুলো ইউজ করি, এই ধরনের কিছু যদি মানে সত্যি কথা বলতে বন মহোৎসব শুরু হওয়ার আগেই আপনারা হয়তো অবাক, মানে আমাদের স্টকে যা এরকম গাছ ছিল সবাই নিয়ে নিয়েছে। মানে যখনই এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে আমরা জেলা লেভেলে জানিয়েছি, সবাই এসে, মানে আমরা এখন মুশকিল হয়ে গেছে যে বন মহোৎসবের সময় আমরা কিভাবে এটা সবার কাছে পৌঁছাবো। তবু আপনাদের নিকটবর্তী যে বন দপ্তরের অফিসগুলো আছে দয়া করে একটু যোগাযোগ করুন। আর কলকাতায় যারা আছে তারা দয়া করে ইডেন গার্ডেনে একটু যোগাযোগ করবেন। ইডেন গার্ডেনে আমাদের যে অফিস আছে, আরবান রিক্রিয়েশন ফরেস্টের অফিস, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সংলগ্ন, ওখানে গেলে আপনারা এর মানে যথেষ্ট রকম ভাবে সাহায্য পাবেন এই কাজগুলো নিয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জীব গড়, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি গ্রাম বাংলাতে দেখি সমস্ত পঞ্চায়েত আকাশবাণী গাছ ওই লাগায়, এবং ওরা অত্যন্ত দ্রুত ডেভেলপ করে সমস্ত আরবান ছোট রাস্তা সব জায়গায় ভরে যাচ্ছে। কিন্তু অসুবিধা হচ্ছে, ওরা আশেপাশের মাঠগুলো থেকে প্রচুর পরিমাণে খাদ্য তুলে নিচ্ছে, ফলে মাটির উর্বরতা দ্রুত কমে যাবে, এবং সারা বেঙ্গল জুড়েই এটা হচ্ছে। এর একটা অল্টারনেট আপনারা ভাবুন, না হলে কিন্তু ভবিষ্যতে আমাদের সারা বেঙ্গলেরই এই প্রবলেম হবে। হ্যাঁ, আমি আপনার গাছটা দ্রুত বাড়ে, তার জন্য লাগায় সমস্ত পঞ্চায়েত, এবং আশেপাশের এরা তো খাবারটা তুলে নেয়। এটা ভবিষ্যতে মাটির ক্ষেত্রে অনেক ক্ষতিকর। ঠিক, আমি আমি আপনি যেটা বললেন আপনার নিজের বক্তব্যের মধ্যেই আপনি পয়েন্টটা বলেছেন। বেসিক্যালি যেহেতু এই গাছটা একটু তাড়াতাড়ি বাড়ে না, আমাদের অনেক রিমোট গ্রামে যারা আছেন তাদের হয়তো গ্যাস বা অন্য কানেকশন নেই, তাই তারা মানে এই গাছটা জ্বালানি হিসেবে এক ব্যবহার করে না। মেবি স্যার, আমি দেখি গ্রাম বাংলাতে ওটা নিয়ে গিয়ে প্লাইউড ইন্ডাস্ট্রিতে ওরা বেচে দেয়। গাছটা কাটে বেটে প্লাই যারা করে ওদের কাছে বিক্রি করে, প্লাইউড ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালের সুবিধা হয়, কিন্তু আমাদের সারা বেঙ্গলের ফার্টিলিটি ডিপ্লিকেট করে যাচ্ছে। এটা একটা আমি আমার দ্বিতীয় পয়েন্ট আমার এটাই বলার ছিল যে আমরা অলরেডি সরকারি তরফ থেকে সমস্ত দপ্তর এবং পঞ্চায়েত এনাদেরকে বলছি যে আকাশমণি, ইউক্যালিপটাস তো অলরেডি বন্ধই করার কথা বলা হয়েছে, আকাশমণিও যতটা সম্ভব যাতে কম করা যায়, এবং এই সংক্রান্ত মানে আমাদের রিকোয়েস্ট লেটারও আমরা সব দপ্তরের কাছে পৌঁছাচ্ছি। আশা করি আগামী কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমরা আকাশমণি ইউক্যালিপটাস অলমোস্ট জিরো করে ফেলেছি। এটা কিন্তু আমাদের বন দপ্তরের পলিসির মধ্যেই আছে। ঠিক আছে, থ্যাংকস স্যার, অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি অমল দাস বাবু, উনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলুন আপনার। আমি বসিরহাট থেকে বলছি।
আমি প্রাথমিক শিক্ষক। বাড়ির ছোট জায়গা, চারিপাশে কিছু সবজি গাছ, পেঁপে, শশা এসবগুলো লাগানো হয়েছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টির ফলে সেগুলো হলুদ হয়ে যাচ্ছে, কোথাও মিলে যাচ্ছে এরকম একটা। এমনকি পেঁপে গাছে ফলও ধরেছিল খুব সুন্দর, যত্ন করাই হয়। এর কি কোনো প্রতিকার ব্যবস্থা নেওয়া যেতে পারে? একটু জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ। হ্যাঁ, মানে এটা দেখুন অনেক জায়গাতে না আমাদের তো কিছু ইনফেকশনের ব্যাপার ঘটে। তো একেবারে একদম জায়গাটা না দেখলে তো হয়তো আমার পক্ষে একটু মন্তব্য করা অসুবিধা। যদি আপনি আমাকে একটু মানে আলাদাভাবে এই গ্রুপে বা ওনাদের কাছ থেকে আমার নাম্বার, ফোন নাম্বার নিয়ে যদি একটু ফটো পাঠিয়ে বা কিছু ভাবে একটু আমাকে করেন, আমি তাহলে আপনাকে নিশ্চয়ই হেল্প করতে পারি আর কি। হ্যাঁ, হ্যালো। তাহলে হ্যাঁ, বলুন। বলবো, চেষ্টা করছিলাম। শুনতে পাচ্ছি না আপনার কথাটা, আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন, তাহলে আমরা স্যারের কাছে তুলে ধরবো। আচ্ছা, আমাদের চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছেন, সেটি আমি স্যারের কাছে তুলে ধরবো। আচ্ছা, যেটা বলছিলাম, প্রণব চক্রবর্তী বাবু লিখেছেন, অরণ্য সপ্তাহ 14 জুলাই তো শুরু হচ্ছে, বাড়ির জন্য স্মল স্যাপলিংস কোথায় পাবো? স্যার বলেছেন আগে, তাও যদি আপনি নিজে মুখে আরেকবার একটু বলে দেন। আপনি আমাদের নিকটবর্তী ফরেস্ট অফিস যোগাযোগ করবেন, অথবা আমাকে বললে আপনার বাড়ি কোথায় আমি আপনাকে বলে দিতে পারবো। সেখানে যোগাযোগ করলে ওনারা দেবেন। 14 থেকে 20 জুলাই এর মধ্যে, তার আগে পরে হলেও অসুবিধা নেই। আমরা এই গোটা মাসটাই আমরা সিডলিং দেবো বলে আমরা সেইভাবে প্রস্তুত হয়েছি। ওকে, উনি আরেকটু ওখানে অ্যাড করেছেন যে এটা কি ফ্রি অফ কস্ট অর পেয়েবল হিসেবে পেয়ে না, 14 থেকে 20 তারিখ অব্দি ব্যক্তি কোনো বিশেষ করে কোনো ব্যক্তিকে আমরা 5টি করে গাছ ফ্রি দিই। আর দেখুন, আমি আনঅফিসিয়ালি যেটা বলতে পারি, যারা আপনারা গাছ চান আমাদের কাছে, আমাদের খুব ভালো লাগে। তো আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে কোনো মানে আপনাদেরকে ফ্রি দিতে। অসুবিধা হলে আপনি আমায় বলবেন, আমি আপনার লোকাল অফিসে বলে দেবো, ওরা আপনাকে ফ্রি করে দেবে, কোনো অসুবিধা নেই। উনি জানতে চেয়েছেন যে সাউথ কলকাতাতে যদি কোনো ইয়ে থাকে। ক্যালকাটাতে আপনি যোধপুর পার্কে যেখানে দুর্গাপুজো হয়, ওর পাশেই আমাদের একটি নার্সারি আছে। আপনি প্লিজ ওখানে যোগাযোগ করুন, ওরা আপনাকে সর্বতভাবে সাহায্য করবে। না হলে আপনি গ্রুপের মাধ্যমে বা এখানে যারা এই গ্রুপ চালান তাদের মাধ্যমে আমাকে যোগাযোগ করবেন, আমি বলে দেবো যোধপুর পার্ক। ওকে স্যার। আচ্ছা, ঐন্দ্রিলা ব্যানার্জি ম্যাডাম লিখেছিলেন পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল অফিস কোথায়? ও তো অলরেডি আনসার দেওয়া হয়ে গেছে। খড়গপুর মেদিনীপুর, তবুও যদি ওনার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমাকে আলাদাভাবে আপনাদের মাধ্যমে জানালে আমি বলে দেবো। ওকে স্যার। এরপর বীরেন পাল বাবু লিখেছেন যে পলাশ গাছের আলাদা করে কি বিশেষ সুবিধা কিছু আছে? হ্যাঁ, পলাশ গাছের সুবিধা আছে। আমি এটা ভীষণ রকম ভাবে অ্যান্টি পলিউশন কেন আমি লিখলাম চ্যাট বক্সে, কারণ আপনারা দেখবেন পলাশের পাতাটা না খুব মখমলি টাইপের, মানে ভেলভেটের মতো উপরে হয়, এবং ও অনেকটা কার্বন নিজের মধ্যে জমা করতে পারে। এবং পলাশ হচ্ছে এরকম একটা গাছ যেখানে ওটা হচ্ছে বাস্তুতন্ত্রের সব থেকে কঠিন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার মতো গাছ। ফলে পুরুলিয়ায় মানে দেখুন, এত জেলা থাকতে আমাদের পুরুলিয়া এত পলাশ মানে রাঙা কেন? কারণ এই মাটিতে এই পরিস্থিতিতে পলাশ কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে মানে বড় করে তোলে। তো সেটাই ওর ইম্পর্টেন্স। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর বীরেন পাল বাবু লিখেছেন যে শাল গাছের বৃদ্ধি খুব কম হচ্ছে, কি করলে এটা আরো স্পিডিলি গ্রোথটা হবে? ওনাদের বিদ্যালয়ে আছে শাল গাছ। আপনি যেটা একটু করবেন যে ইনঅর্গানিক সার মানে অজৈব সার আমরা দিতে বারণ করি, তবু এই বৃষ্টির সময় সার দিলে ওটা ধুয়ে যায়। আপনি শাল গাছের গোড়া থেকে অন্তত 1 ফুট দূরে বৃষ্টিটা একটু কমলে যদি অল্প কিছু ইনঅর্গানিক সার দেন, তাহলে এই ভেজা মাটিতে এটার উপকার হবে। এছাড়া আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে পুজোর পরে, মানে দেখুন গাছের গ্রোথ বর্ষাকালে নর্মালি হতে থাকে, মূলত গ্রোথটা আটকে যায় শীতকালে। ফলে পুজোর পরে যদি আপনারা একটু জৈব সার জোগাড় করে শীতকালে যদি একটু শাল গাছের গোড়াতে দিতে পারেন, তাহলে সেটা সব থেকে উপকারী। ওকে স্যার। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্নে যাই। আজকের যেটা আমাদের টপিক ছিল যে আমাদের জায়গা নেই বৃক্ষরোপণের কিন্তু আন্তরিক ইচ্ছা আছে, এটা তো আমরা এখন শুনলাম যে আমাদের বাড়িতে টবে আমরা নিজেদের পার্সোনাল ব্যক্তিগত মানে আমাদের ব্যক্তিগত ভাবে কিভাবে আমরা করতে পারি বাড়িতে নিজেদের জন্য। এবার যদি আমরা চাই যে আমাদের তো প্রকৃতি ছাড়া পরিবেশ ছাড়া আমরা তো সব কিছুর একটা অংশ, প্রকৃতি পরিবেশ ছাড়া তো বাঁচতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যদি ধরুন আপনি আমাকে 5টা গাছ দিচ্ছেন, 5টা গাছ নিয়ে এলাম, একটা হয়তো আমার বাড়িতে লাগানোর জায়গা আছে বা 4টে নেই, তাহলে আমি একটাই নেবো। বা কিছু ক্ষেত্রে হয়তো আমি দেখতে চাইছি আমি ডাইরেক্টলি সেখানে ইনভলভ হতে চাইছি বৃক্ষরোপণে, সেখানে আমি গাছ নিজে তৈরি করলাম বা কালেকশন করলাম, সেখানে আমি তাহলে কোন জায়গায় যেতে পারি, কাদের সাথে যোগাযোগ করবো? আমার যেটা আমি কালেক্ট করেছি গাছগুলো বা আমি নিজে তৈরি করেছি বা আমার বাড়িতে এক্সেস যে গাছ আছে সেগুলো আমি কোথায় গিয়ে রোপণ করতে পারি, এই সম্পর্কে একটা আমি অ্যাড করতে চাই ইনফরমেশন। আমি কিছুদিন আগে পড়াশোনা করছিলাম একটা, যে ওই এক সেকেন্ড, গ্রো ট্রিজ বিলিয়ন বলে এরকম একটা ক্যাম্পেইন চলছে। তো সেখানে সুন্দরবন এরিয়া যেখানে বাঘেদের জন্য ওনারা প্রচুর পরিমাণে গাছ লাগানোর ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা ক্যাম্পেইন নিয়েছেন। তো সেখানে ওনারা বলছেন যে আমরা সেখানে অনেকটা অ্যাডপ্ট করার মতো ওখানকার কিছু এরিয়া আমরা অ্যাডপ্ট করে যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, সেই রকম কি সুযোগ সুবিধা আমাদের জেলার বন দপ্তরের মাধ্যমে এরকম কোনো উদ্যোগ আছে? যেমন আমরা জেলা আমাদের ফরেস্টে আমরা চিড়িয়াখানা দেখতে পারি, যেটা স্মল জু যেগুলো আছে, সেখানে আমরা কোনো আমরা ওয়াইল্ড লাইফকে অ্যাডপ্ট করতে পারি। তো সেই রকম যদি তথ্য আমাদেরকে একটু দেন। আমি বলি কি, আমার এটা খুব ভালো দিক একটা আপনি তুলে ধরলেন। আমাদের 2-3টে এরকম আছে। একটা হচ্ছে গাছ দত্তক নেওয়া। আমাদের যে কোনো বনাধিকারিকের সাথে, মানে যদি কোনো বিভাগে যোগাযোগ করেন আপনারা, তাহলে আমরা এই গাছগুলো নিয়ে আমরা 2-3টে জিনিস করি। একটা হচ্ছে যে স্মৃতি বন, মানে দেখুন আমাদের কোনো না কোনো প্রিয় জন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন,
তাদের স্মৃতিতে আমরা বলি যে আপনারা আসুন, তাদের স্মৃতিতে একটা গাছ লাগান, এবং আমরা সেটা রক্ষণাবেক্ষণ করে দেই, করে দেওয়ার চেষ্টা করি সব রকম ভাবে। আমাদের পার্কস অ্যান্ড গার্ডেন্স উইং বা আমরা জেলা বন বিভাগ থেকেও এটা করি। এবং আপনাদের কারোর কাছে যদি গাছের চারা একটু বেশি হয়, প্রত্যেক জেলায় বিভিন্ন এনজিও আছে না, আমি বিশেষ কারোর নাম করবো না, সেটা সরকারি ভাবে করা উচিত নয়, কিন্তু এনারা এসে না আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেন যে আমরা কিছু প্ল্যান্টিং প্রোগ্রাম করতে চাই, যদি কারোর কাছে কিছু চারা থাকে। যেমন ধরুন আমরা আমাদের চারা প্রায় শেষ করে ফেলেছি, আমরা যদি কেউ আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের যোগাযোগ করিয়ে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবো সবার প্রচেষ্টা। থ্যাংক ইউ স্যার। অর্থাৎ বন বিভাগের যে স্যাপলিং ব্যাংক জাতীয় যে ব্যাপারটা আছে সেখানে আমরা ডোনেট করতে পারি, সেখানে আমরা ওখানে রিজার্ভ করে রাখতে পারি সবার উপকারের জন্য, প্রকৃতির উপকারের জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার এরপর আমরা চলে যাবো উদয় শঙ্কর রায় বাবু, উনি স্যার হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ বলুন স্যার আপনার। নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি কৃষি দপ্তরে আছি। আমি পুরুলিয়াতেই ছিলাম। আমি পরে বাঁকুড়ায় ট্রান্সফার হয়েছি। তো একটা বিষয় আমার এখানে এসছে, আগে যে একজন প্রশ্ন করলেন, যদি আমার এই টপিকের আজকে টপিকের আলোচনা টপিকের বিষয় নয়, কিন্তু এই ইউক্যালিপটাস নিয়ে একই পরিবারের দু ভাইয়ের মধ্যে একটা জায়গাতেই জমি ছিল, যেখানে একটা অংশে ইউক্যালিপটাস লাগানোর ফলে তার প্রচন্ড চাষের জমিতে তার অ্যালিলোপ্যাথি এফেক্ট আসছে এবং সে চাষ করতে পারছে না। এই মর্মে সে পঞ্চায়েতে গেছে এবং এখন মনে হয় কোর্টে চলে গেছে। তো কৃষি আধিকারিক হিসাবে আমার সঙ্গে যোগাযোগ করে যে এইটা কি করা যাবে। তো আমি কিন্তু সদস্য দিতে পারি। তো এইরকম কি কোনো সরকারি নির্দেশনামা আছে ইউক্যালিপটাস বা এগুলো চাষ করার, মানে আমরা প্ল্যান্টেশন করা যাবে না এরকম কিছু? মানে আমাদের বন দপ্তরের কাছে আছে সরকারি নির্দেশ যে আমরা ইউক্যালিপটাস লাগাবো না। এবারে দেখুন আপনি যে উদাহরণটা দিলেন, এক্ষেত্রে তো উনি ওনার ব্যক্তিগত জমিতে লাগিয়েছেন। এবার আমরা বন দপ্তর হিসেবে তো আমরা বনের জমিটাই খেয়াল করতে পারি, ব্যক্তিগত জমিতে তো আমরা কিছু বলতে পারি না। সেই জন্য আমরা যেটা শুরু করেছি যে বিভিন্ন দপ্তরকে মানে রিকোয়েস্ট লেটার দিয়েছেন, মানে যে আপনারা যদি ইউক্যালিপটাসটা না লাগান তাহলে ভালো হয়, আমরা জঙ্গলে লাগাচ্ছি না, ওভারঅল এর একটা অ্যান্টি মানে অ্যালিলোপ্যাথিক এফেক্ট আছে। কিভাবে আমরা একটু চেষ্টা করছি স্যার, মানে ডাইরেক্টলি তো নোটিফাই করতে পারছি না প্রাইভেট এরিয়াতে, ফরেস্টে কিন্তু আমরা ইউক্যালিপটাস সম্পূর্ণভাবে নোটিফিকেশন করে বন্ধ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এরপর আমরা চলে যাবো অঞ্জন কুমার মিত্রর কাছে, উনি হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ স্যার বলুন আপনার। ঠিক আছে। আপনার আলোচনা শুনলে তো খুবই ভালোই লাগে। আগের বারে স্যার আপনার কাছে একটা জিনিস আমার জানার, আমাদের বসিরহাটে আমরা প্রায় 14টা সংগঠন মিলে যারা এই পরিবেশ নিয়ে কাজ করে সবুজ পরিবার বলে একটা মঞ্চ তৈরি করেছি। এবার আমরা মঙ্গলবার থেকে গাছপালা পুঁতবো, কিন্তু আমরা যখন গাছ চাইতে যাচ্ছি, আমাদের এখানে যে অফিস আছে তারা বেশি গাছ দিতে চাইছেন না। সেক্ষেত্রে আমাদের কি করণীয় যদি একটু? আসলে মানে ওই হয় কি, মানে সবাই চান তো, আমাদের কাছে তখন একটু শর্ট পড়ে যায়। আপনার কাছে সম্ভবত আমার নাম্বার আছে, আপনি একটু আমাকে স্পেসিফিক্যালি যদি বলে দেন, আমি ওখানকার যিনি ডিএফও বা রেঞ্জ অফিসার আছেন ওরা সবাই আমার কলিগ ছিলেন নর্থ চব্বিশ পরগনারই, আমি বলে দেবো আপনার নাম করে। আসলে এটা খারাপ ভাবে নেবেন না, মানে এত ডিমান্ড হয়ে যায় তো, মানে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন, আমি সেইভাবে লোকাল রেঞ্জ অফিসারকে বলে দেবো, করে দেবো। আর ঠিক আপনাকে যোগাযোগ করে আমি আপনাকে বলি স্যার, গতবার কোনো একজন বিশেষ ব্যক্তি, মানে নির্বাচিত ব্যক্তি, তিনি প্রচুর গাছ তুলে নিয়েছিলেন। সে গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়েছিল, কিন্তু আমরা তো কিছু বলতে পারি না, যেহেতু আমরা কোনো পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকি না। না না, এটা সেটা হবে না, আমি বলছি যে আমি আপনাকে ব্যবস্থা করে দেবো। অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এর সাথে যদি একটু আপনি অ্যাড করে দেন যে যদি ধরুন এরকম কোনো এনজিও বা শিশু সংস্থা বা বিদ্যালয় তারা গাছ আনতে যাচ্ছে ফ্রি অফ কস্ট, তাদের কি প্রসিডিওরটা মেনটেন করতে হবে বা কি রকম ভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে তাদের লেটার হেডে, বা কটা তাদের জন্য এই সময় অ্যালোটেড থাকে, 20টা 25টা চাই? এখানে আমাদের যেটা এবার পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ, ব্যক্তি হিসেবে 5টি গাছ, স্কুল হিসেবে 100টি গাছ, যে স্কুলগুলি শহরাঞ্চলের, গ্রামাঞ্চলের স্কুলগুলি যেগুলি জঙ্গলমহল সুন্দরবন এই ধরনের, যেমন বসিরহাট সুন্দরবন অঞ্চলে পড়বে, এখানকার স্কুলগুলির জন্য 500টি করে গাছ। পুলিশ, আর্মি, যে কোনো সরকারি দপ্তর যদি আমাদের কাছে চান তাহলেও 500টি করে গাছ আমরা এবার দিতে পারবো। ব্যক্তিগতভাবে 5টি, শহরাঞ্চলের স্কুল হলে 100, গ্রামাঞ্চলের স্কুল হলে 500, পুলিশ, আর্মি, যে কোনো সরকারি দপ্তর যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করেন তাহলে 500 গাছ, এই সবগুলোই বিনামূল্যে। সংগঠনগত ভাবেও কি একই হবে? সংগঠনগত ভাবেও এক হবে, আপনি বলবেন, আমি আপনাকে অন্তত 500, যেটা আমাদের কালেকটিভ অর্ডার হয়েছে, আমি সেই অর্ডার পরিপ্রেক্ষিতে ওটা করে দেওয়ার জন্য আমি বলে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমি এই কথাটা এই কারণেই বললাম, কারণ অনেক সময় ভুল বোঝাবুঝিগুলো হয়ে যায়। হয়তো এবার নিয়ম আছে 50টা কি 500টা, সেখানে আমি চাইলাম হয়তো 1000টা হতে পারে, বা কোনো কারণে একজনের কাছে বেশি চলে গেল, অন্যজন কম হয়ে গেল। এটা একটু সবারই জেনে রাখা দরকার, এটাই সচেতনতা, যাতে করে কোনো ভুল বোঝাবুঝি না আসে। আর প্রত্যেকেই চান কোনো দপ্তর বডি যে বৃক্ষ যেভাবে চারা দেওয়া হচ্ছে সেটি সঠিকভাবে পরিচর্যায় বড় হয়ে উঠুক। এটা কিন্তু আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে। শুধু চারা নিয়ে এলাম বা আমি ছবি তুলে একটা হ্যান্ড ওভার করলাম, উপহার দিলাম কাউকে, সেটা নয়। কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখতে হবে যাতে করে চারাগুলি যতটা সম্ভব, সব বাঁচবে না অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা বাঁচাতে পারি একদিন আরো সবুজ শস্য শ্যামলা দেখতে পাবো। থ্যাংক ইউ স্যার। স্যার একটা অন্য প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোনো জায়গায় আমরা দেখতে পাই যে জঙ্গলে হোক বা আমাদের শহরাঞ্চলে বিভিন্ন জায়গায়, গ্রামাঞ্চলে হয়, আগুন লেগে যায় অনেক সময়। তো গ্রীষ্মকালে বা সেই জায়গাগুলো মাটিগুলো অনেক সময় শক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে যদি আমরা এই সময় বর্ষার সময় আমরা চাষ মানে গাছ লাগাতে চাই, তাদের জন্য কি বিশেষ কিছু সতর্কতা নিতে হবে, না কোনোভাবে নরম হয়ে গেলে মাটি করা যাবে? না, হ্যাঁ, মানে না, সতর্কতা মানে কি, মানে একটা গাছ যখন বড় হয়, ও তো ওখানকার জৈব পদার্থটাকে নিয়েই বড় হয়। তো আগুনে যেটা সব থেকে ক্ষতি করে যে মানে টপ লেয়ার
লেয়ার অফ সয়েলটাকে নষ্ট করে দেয়। ওখানে যে মাইক্রো অর্গানিজম যেগুলো আমরা চোখে দেখতে পাই না এরা মরে যায়। এটা আমরা চোখে দেখি না, কিন্তু শয়ে শয়ে এই মাইক্রো অর্গানিজম মারা গেলে ওই জায়গাতে গাছ লাগিয়ে খুব ভালো হয় না, ওখান থেকে ওই ঘাস জাতীয় জিনিস বেশি হয়। তাই এই জায়গায় যদি কেউ গাছ লাগান কোনো জায়গা থেকে, তো একটু ওই সাব সয়েল যেটা মানে টপ সয়েলের নিচের যে সয়েল লেয়ারটা আছে ওটাকে যদি একটু প্লাউ করে মানে ওই একটু লাঙল দিয়ে চষার মতো করে একটু মাটিটাকে মিক্স আপ করে নেওয়া হয় তবে গাছের গ্রোথ। ওকে স্যার, থ্যাংক ইউ। চ্যাট বক্সে কয়েকটা আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে তমলুকের কোথায় আছে? তমলুকেই আছে নার্সারি। আচ্ছা, আর হচ্ছে পূর্ব মেদিনীপুরে তমলুকের ময়নাখানার কাছাকাছি কোথায় কনস্ট্রাকশন আছে? আপনি বলেছেন যে আমি পরে ফোন নাম্বারটা আসলে জায়গা বললে হয়তো ওনারা বুঝতে পারবেন না, আমি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করিয়ে। আচ্ছা, সমীর অধিকারী বাবু লিখছেন অন্ডা বাঁকুড়াতে গাছের জন্য কোন ফরেস্ট অফিস কন্ট্যাক্ট করতে হবে? হ্যাঁ, আপনারা যদি বিষ্ণুপুরের কাছাকাছি থাকেন তাহলে বিষ্ণুপুরে যোগাযোগ করলে খুব ভালো হবে। আর না হলে বাঁকুড়াতে আমাদের কোর্টের পিছনেই বাঁকুড়া ডিভিশন অফিস আছে, ওখানে যদি একটু যোগাযোগ করেন ওখানে দু জায়গা থেকে আপনার সঙ্গে। ওকে স্যার, থ্যাংক ইউ। এরপর আমরা চলে যাব বিকাশ মন্ডল বাবু হ্যান্ড রেজ করে আছে। সংক্ষেপে একটু আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটু সংক্ষেপে কথা বলেন। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে? স্যার, ভালো লাগলো আপনার আলোচনা শুনে এতক্ষণ। আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, প্রথমের দিকে এসেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড গাছ লাগানো বা অ্যাফরেস্টেশনের মোটামুটি একটা পরিসংখ্যান ছিল, বলা হয়েছিল। এবার স্যার আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে তার আগে একটু বলি, আমি কল্যাণী থেকে বলছি, কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি। অরিজিনালি আমি সুন্দরবন এলাকার। তো আমাদের পশ্চিমবঙ্গে অথবা আমাদের দেশে এইরকম কোনো পরিসংখ্যান কি এই মুহূর্তে আমাদের হাতে আছে, যাতে আমরা জানতে পারি যে বর্তমানে আমরা কিরকম স্টেজে দাঁড়িয়ে আছি? ওকে স্যার, ওভার। আমার আমার যেটা বলার সেটা হচ্ছে, দেখুন আমি গাছ লাগানোর সংখ্যাতে না গিয়ে আমি আপনাকে এইভাবে বলি, গত বছর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে তাতে আমাদের জেলা জঙ্গল মানে পুরুলিয়া এবং জঙ্গলমহলে 3.71% গ্রিন কভার বেড়েছে। মানে আমি ইন্ডিভিজুয়াল গাছে গেলাম না, আমি ওভারঅল আপনাকে বললাম যে 3.71% গ্রিন কভার কিন্তু বেড়েছে। এবং দেখুন বনভূমি তো বাড়েনি, বনভূমির ওই অঞ্চল একই আছে। এই 3.71% বাড়াটা কিন্তু পুরোপুরি আমাদের নাগরিক মানুষ পাশে থাকার জন্যই হয়েছে, কারণ এটা আপনারা এই গাছগুলো লাগিয়েছেন সেই জন্যই এটা বেড়েছে। আর অল ওভার আমরা বলতে পারি প্রত্যেক স্টেটেই এখন তো আপনারা জানেনই যে একটা পরিকল্পনা নেওয়া হয়, অনেকে দেখবেন একদিনে 1 লক্ষ কি 1 কোটি এরকম গাছ লাগিয়ে করছেন। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডাইরেকশন আছে যেটা যে এক পেয়ের মাকে নাম, মানে আমরা আমাদের মায়ের নাম করে যেন একটি করে গাছ আমরা প্রত্যেকে লাগাই, সেই ডাইরেকশন আছে। ফলে আশা করা যায় ভারতবর্ষের সব মানুষ যদি এটা এগিয়ে আসেন তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো। থ্যাংক ইউ। এরপর সেকেন্ড আমরা চলে যাব রতন ভৌমিক বাবুর কাছে। যদি সংক্ষেপে আপনার প্রশ্নটা বলেন আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে। হ্যাঁ স্যার, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি যে আমাদের বাড়িতে যাদের এরিয়া কম, আমরা বিভিন্ন সবজি চাষ করলে এবং তাতে যদি আমরা ভার্মি কম্পোস্ট দিই বা গোবর সার দিই, এবং এইগুলো আমার অভিজ্ঞতায় দেখেছি যে ভার্মি কম্পোস্টকে অনেক সময় ইনসেক্টিসাইড হিসেবেও ব্যবহার করা যায়। তার ফলে ফলনটা বাড়ে এবং ফলনটা মানে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে। এবং এইগুলোই দেখা যাচ্ছে যে কম সেচেও কিন্তু সবজিটা উৎপাদন করা যায়। এবং পেঁপে জাতীয় গাছ লাগালে আপনার খুব বেশি জলও দিতে হয় না, একবার যদি গাছটা লেগে যায় এবং ফলনটা কিন্তু খুব বাড়ে দেখেছি, এবং সেচ কম লাগে। এটা অভিজ্ঞতা। লঙ্কা, ঢাঁড়স এগুলো কিন্তু লাগানো যায়। আর এমনি বাড়ির বাস্তুস্বাস্থ্য অনুযায়ী নিম জাতীয় গাছগুলো যদি দক্ষিণ দিকে লাগানো যায় এবং বেল গাছগুলো পূর্ব দিকে, তো তাতে দেখা যায় যে মানে বাড়ির স্বাস্থ্যটা, আবহাওয়ার স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকে। আমার অভিজ্ঞতায় দেখা গেছে। আমার বাড়িতে এই নিম গাছ এবং বেল গাছ আছে, আর এই ধরনের সবজিগুলো আমি চাষ করি ওই অল্প জায়গায়, তো ফলনটা ভালো পাওয়া যায় এবং স্বাদও ভালো। এই অভিজ্ঞতাটাই শেয়ার করেছি। আপনি একদমই ঠিক বলেছেন। নিমের হাওয়াও মানে আপনি বললেন যে বাড়ির স্বাস্থ্য মানে নিম গাছের হাওয়াটাও বলে ভীষণ রকম ভাবে অ্যান্টিসেপ্টিক, মানে নিমের পদার্থগুলো এমনই আছে। তো আপনি ভাগ্যবান, আপনি বাড়িতে লাগাতে পেরেছেন, আমাদের শহরাঞ্চলে সবাই তো লাগাতে পারেন না। আপনার এই অভিজ্ঞতাটাও শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা চলে যাবো আজকের অন্তিম প্রশ্ন। রামগোপাল বসাক বাবু উনি হ্যান্ড রেজ করেছেন। তার আগে আমি একটু জানিয়ে দিই, আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো যে কিভাবে আমরা বৃক্ষরোপণ করবো, আমাদের বাড়িতে লাগাবো, তা বাড়িতে যেখানে সেখানে তো লাগানো যায় না। স্যার যেটা বারবার বললেন টব বা বিভিন্ন কন্টেনার হিসেবে, তো এই রকমের টব যে কত রকমের হতে পারে, কত রকম শৌখিন টেরাকোটা থেকে শুরু করে বিভিন্ন রকম সেরামিক থেকে শুরু করে নানা রকম এবং মেটালেরও, সেই টব নিয়ে আমরা একটু আলোচনা করবো শনিবার চলে সামনের সপ্তাহে। বিভিন্ন রকম শৌখিন থেকে শুরু বিভিন্ন রকম কোথায় পাবো, কিরকম দাম, কত বড় কোন গাছের জন্য কত বড় টব লাগবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো সামনের সপ্তাহে। আমরা অবশ্যই উপস্থিত থাকবেন। তো আজকে যেটা আমরা বললাম অন্তিম প্রশ্ন, রামগোপাল বসাক বাবুর কাছে আমরা চলে যাবো। বলুন স্যার আপনার প্রশ্নটা। হ্যাঁ স্যার, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমি যদিও একটা সংগঠন চালাই গ্লোবাল গ্রিন ফোর্স নামে। দেখা গেছে যে আপনাদের কাছ থেকে আমি 100 করে গাছ গতবারও আমি নিয়েছি, এবারও নেবো। তা আমরা যেটা করি সেটা হলো আপনাদের দেওয়া গাছটাকে আবার রিপটিং করি, বড় একটা প্লাস্টিক পিভিসি ঠোঙার মধ্যে ওটাকে রেখে যেন একটু বড় করা যায়। কেননা একদম ছোট গাছ লাগালে সেটাকে রক্ষণাবেক্ষণ আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যায়, অনেক খরচা হয়, সেই জাতীয় এফোর্ট আমরা করতে পারি না, আমাদের সংগঠনের ফান্ড খুব কম।
যাই হোক, তো এইবার আমি যে জিনিসটা করছি আপনাদের শাহু নদীর পাড়ে আমাদের যে ফরেস্ট এরিয়া আছে ওর পাড়ে আমরা বট পাকুর আর হলো কি বলে তেঁতুল গাছ, এই জাতীয় গাছগুলো আমরা বড় করে নিয়ে 5 ফিট 6 ফিট করে নিয়ে ওগুলো লাগিয়েছি, যতটা পেরেছি বেড়া দিয়ে দিয়েছি। আর যেটা সম্ভব হয়নি সেটা আপনার ওখানে বনফুল গাছ পাওয়া যায়, প্রচুর কাটা থাকে, সেই কাটাগুলো আর ওখানে প্রতিমা বিসর্জন হয় ওই কাঠামোগুলো দিয়ে আমরা ওখানে লাগাচ্ছি। হ্যাঁ, আমাদের একদম মিনিমাম কস্টিং এ ওই কাঠামোগুলো তুলে নিচ্ছি, নদী পরিষ্কার হয়ে যাচ্ছে যতটুকু হচ্ছে, সেই কাঠামোগুলো ভেঙে চুড়ে ওর জোড়া চাপিয়ে দিয়ে ওটাকে আমরা ঘেরা দিয়ে দিচ্ছি এবং বড় গাছগুলো লাগাচ্ছি। এবং এই মুহূর্তে বর্ষাকালে সবারই ওয়ালের মধ্যে অনেক বটপাকুড় হচ্ছে, তো প্রতিদিন লাগাতে গিয়ে প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি, কালকেও যাবো, রোববারে যাবো। আসার সময় আমরা বটপাকুড় সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে সেগুলোকে বড় করছি, কমসে কম 5 ফিট 6 ফিট করে নিয়ে। এটা হয়তো 6 মাস পর বা সামনের বছর আমার বাড়ির ছাদের বা প্যাসেজের মধ্যে এগুলো বড় করছি। কথা হয়েছে কালকে একটা বাড়ির সঙ্গে কথা হয়েছে, ওর ওখানে একটু আলো বাতাস বেশি যায়, ওখানে আমরা এই গাছগুলোকে বড় করবো। আরেকটা কথা স্যার, এটা তো গেল। আর ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানুষ সবকিছু মধ্যে পয়সা লাভ খুঁজে বেড়ায়। আমার বাড়ির কথা আমি বলছি, আমার একদম শহর এলাকায় বাড়ি, 5 কাঠা জমি। ওর 3টা সাইডে আমি সুপারি গাছ লাগিয়েছি, একদম ড্রেন ঘেসে সুপারি গাছ লাগানো আছে। সেই সুপারি গাছগুলো থেকে আমি প্রতি বছর আমার বাড়ির যে ট্যাক্স, যেটা খাজনা এবং ট্যাক্স, সেই পয়সাটা কিন্তু আমি বিনা পয়সায় ওই গাছ থেকে পাচ্ছি। গাছকে কোনো জল দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। ড্রেন যে জায়গায় যেখানে গাছ আছে তার 1 ফিট দূরে দূরে আমি একটু হোল করে দিয়েছি, যেন ড্রেনের জল সবসময় ওর পেতে থাকে। এছাড়া আমি একটা পয়সা খরচা করি না, প্রতি বছর গিন্নি ওই সুপারিগুলো বিক্রি করে তাতে প্রচুর মোটামুটি আমার ট্যাক্সের পয়সা হয়ে যায়। মানুষকে আমার মনে হয় সচেতন করতে হবে যে যার বাড়িতে কিছুই জায়গা নেই, কমসে কম 15-20 খানা সুপারি গাছ লাগিয়ে দাও, তোমার ট্যাক্সের পয়সা উঠে যাবে। মানুষকে এগুলো। আর একটা কথা বলি খুব অল্প সময়ের মধ্যে, আরেকটা জিনিস বলতে চাই স্যার। ধরে চলুন একটা ক্লাবকে ধরে বা কোনো এনজিও ধরুন আমাদের মতো 5 জন মিলে যদি সরকারি রাস্তার পাশ দিয়ে ধরুন এমন কিছু গাছ যেগুলো ডাল কাটা যাবে, সেখান থেকে পয়সা পাবো। ধরুন তেজপাতা গাছ, কেউ যদি 100 খানা তেজপাতা গাছ লাগায়, হতে পারে সরকারি জায়গা, সে তেজপাতার পাতা বিক্রি করার ক্ষমতা থাকবে, জানি না সরকারি নিয়ম আছে কিনা জানি না, পাতা বিক্রি করার ক্ষমতা থাকবে, গাছটার মালিক সে হবে না, গাছ কাটার অধিকার থাকবে না। মানুষকে অর্থনৈতিক ভাবে লাভবান করতে পারলে সরকারি জায়গাতে সবুজও বাঁচবে, মানুষের অর্থনৈতিক উন্নতিও ঘটবে। জানি না আমার কথাটা কিভাবে নেবেন। আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো খুব মন্ত্রমুগ্ধের মতো করে শুনলাম, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সবুজ ফিরে আসুক। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। আপনার সমস্ত সাজেশন আমি শুনলাম এবং আমি চেষ্টা করবো আমাদের বিভিন্ন জায়গায় যেখানে বলার মতো সুযোগ থাকে সেটা পৌঁছে দেওয়ার। আপনার যদি কোনো বিশেষ কখনো দরকার পড়ে, আপনি এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মাধ্যমে আমার যোগাযোগ করবেন। আমি শিলিগুড়িতে দীর্ঘদিন পোস্টেড ছিলাম, আমি হেল্প করে দিতে পারবো গাছপালা এসব। ও মাই গড, আপনি শিলিগুড়িতে ছিলেন? হ্যাঁ, আমি শিলিগুড়িতে দীর্ঘদিন posted। আবার আসলে নিশ্চয় খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রামগোপাল বাবুর মতো অনেকে এগিয়ে আসুক এবং উনি যেটা ছোট ছোট টিপস দিলেন সেটা আমরা অনেকে যদি পালন করতে পারি, যাদের সুযোগ আছে, তাহলে কিন্তু সত্যি ভালো হবে, এটা ইকোনমির দিকেও ভালো। তো আর আমি দীর্ঘায়িত করবো না। ঐন্দ্রিলা ব্যানার্জি ম্যাডাম লিখেছেন যে যেগুলো আমাদের মেডিসিনাল প্ল্যান্টের ব্যাপারগুলো নজর দেওয়া উচিত, অবশ্যই কোনো দপ্তর সেগুলো চেষ্টা করছে। আর তার সাথে একটা লিখেছেন যে জবা গাছে অনেক সময় মিলিবাগগুলো বেশি পরিমাণে বাড়ছে, তো তার জন্য কি কোনো যদি ওষুধ বা কোনো রকম যদি একটু স্যার লাস্ট প্রশ্নটা একটু যদি বলে দেন। আমি বলবো একটু ওই নিম ফুল যদি ব্যবহার করেন, হ্যাঁ, কোনো ইনঅর্গানিক প্লিজ ইউজ করবেন না, নিম ফুল ইউজ করলে জবা গাছ ঠিক। থ্যাংক ইউ। আর অনুষ্ঠান আজকে দীর্ঘায়িত করবো না, এখন আটকে রেখেছি, 6টা বেজে গেছে। সামনের সপ্তাহে ঠিক সবার সাথে দেখা হবে এবং শনিবারের চর্চার সকল টিম মেম্বারের পক্ষ থেকে স্যারকে এবং আমাদের অগণিত যে শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে আমরা আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং প্রণাম জানাই। ভালো থাকবেন, সকলে সচেতন থাকুন। প্রত্যেকে একটা অন্তত স্যার যেটা বললেন, নিজের মায়ের নামে হোক, নিজের মেয়ের নামে হোক, গাছ লাগাচ্ছি, গাছটাকে পরিচর্যা করে বড় করে তুলুন। প্রকৃতিতে কতটা সে হয়তো যিনি গাছটা রোপণ করছেন তার থেকেও বেশি পরিমাণে সে প্রকৃতিতে তার কন্ট্রিবিউশন থাকবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত।